আজ আমরা এমন একজন অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো যিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিয়ে আসছেন। তার জীবনের অভিজ্ঞতা, চিকিৎসা পদ্ধতি এবং ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে জানার জন্য আমরা তার সঙ্গে আলাপ করব। দর্শক, সমকাল ডাক্তার বাড়ির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আমাদের আজকের অতিথি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রুবিনা সুলতানা, আর সঙ্গে আছি আমি নুসরাত জাহান। ডক্টর রুবিনা, সমকালে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আচ্ছা আমরা তো সবসময় ছোটবেলায় রচনা লিখতে গিয়ে লিখতাম যে হয় আমরা ডাক্তার হব নতুবা ইঞ্জিনিয়ার হব। আপনি সত্যি সত্যি ডাক্তার হলেন। এই ডাক্তার হওয়াটা কি ছোটবেলা থেকেই ডাক্তার হতে চেয়েছিলেন? আসলেই আমি প্রথম থেকে আসলে ভালো স্টুডেন্ট ছোটবেলা থেকেই ছিলাম। সেই ক্ষেত্রে ভালো স্টুডেন্টদের দুই রকমের একটা অপশনই থাকে আসলে, মনে হয় তুমি ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা পেশাগতভাবে ইঞ্জিনিয়ার। তো আমার বাবাও যেমন চাইতেন যে আমার মানে তার ছেলেমেয়েরা ডাক্তারই হোক, এবং আমারও ছোটবেলা থেকে কেন জানি মনে হতো যে না, বাবার পেশাটাকে না নিয়ে আমি ডাক্তারি পড়বো। আর আরও একটা জিনিস আমাদের মধ্যে আছে, যেটা হচ্ছে আমার বাবাকে দেখেছি, বাবার মাকে দেখেছি সবাইকে সাহায্য করা, প্লাস মানে বেশ সব কিছু মিলিয়ে সব করতেন। এবং আব্বা সবসময় ছোটোবেলা থেকে বলতেন, মা বলতেন, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে তুমি সেই সুযোগটা হয়তো বা পাবে না যেটা তুমি ডাক্তারিতে পড়বে। কেন জানি একদম মনে হয় আমার 4-5 থেকেই আমি একটা ডিসাইডেড ছিলাম আর কি, যে না, আমার পড়লে আমি ডাক্তারি পড়বো। সেজন্য আমি সাবজেক্ট চুজ করা সব কিছুই কিন্তু একদম ডিভোটেড, মানে এরকম কয়েকজন থাকে কিনা আমি জানি না, কিন্তু আমি টোটালি ইঞ্জিনিয়ারিংটাকেই অফ করে দিয়েই সব কিছুই কিন্তু ডাক্তারির কোচিং করা বা পড়ার স্টাইল, সাবজেক্ট ঠিক করা, ওটা ওইভাবেই করেছি। এবং আলহামদুলিল্লাহ সেই জার্নিটা আমার সফল হয়েছে আর কি। আচ্ছা, আপনি তো অনকোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ, মানে বিরাট ব্যস্ততা। এই এত ব্যস্ততার মধ্যে পরিবারের সাথে আসলে কাজের ব্যস্ততা সামলান কি করে? প্রফেশনালিজম, পার্সোনাল লাইফ মেনটেন করেন কিভাবে? আমাদের জন্য ডিফিকাল্ট হলেও আমি একটু সময়টা ভাগ করে নিই। সময়টা মানে কিছুটা সময় যে রাখি যে আমার প্রফেশনে, আর কিছুটা সময় হচ্ছে আমার পরিবারে। এটার মধ্যে কিছু ল্যাকিংস থেকে যায় আমার পরিবারের ক্ষেত্রে। কেমন? বাচ্চাদের লেখাপড়া, ওদের হয়তো বা একটা অভিযোগ থাকে, তুমি অন্য মা বাবাদের মতো আমার স্কুলে যাও না, পড়াশোনাটা সেভাবে করাও না, হয়তো বা দেখো না। এইটা তাদের ল্যাকিংস কিন্তু হয়তো বা আছে, এবং আমাকে হয়তো বা কখনো বলবেই যে তুমি সেভাবে করছো না। হ্যাঁ, তো এইটা থাকলেও আমি চেষ্টা করি যতটুকু সম্ভব নিজের হাতে সব কিছু করা। তো এটার জন্য আসলে আমার পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। একদম সকাল 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত একটা টাইম, সকালের টাইমটা পরিবারে, তারপর অফিস টাইম, দেন হচ্ছে বাসা। তো এগুলো, এবং যেদিন ছুটির দিন থাকে সেই দিনটা আমি টোটালি বাসার জন্য বরাদ্দ, পরিবারের জন্য। আচ্ছা, আপনার পেশেন্টরা হচ্ছে ক্যান্সার পেশেন্ট, আপনি যেহেতু ক্যান্সার বিশেষজ্ঞ, এই যে ক্যান্সার পেশেন্ট তাদের সাথে কাজ করেন বা তাদের সাথেই সবসময় আপনার ওঠা বসা, এর কোনো মানসিক প্রভাব আপনার উপর পড়ে কিনা? হ্যাঁ, আসলে ক্যান্সার পেশেন্টগুলো অন্যান্য পেশেন্টদের থেকে আলাদা। কার্ডিওলজির পেশেন্ট আর মেডিসিনের পেশেন্ট বা অন্যান্য সাবজেক্টের পেশেন্টগুলো সুস্থ হওয়ার সম্ভাবনা 100% অনেক সময় বলা যায়, যদি না ভাগ্য খারাপ থাকে। আমাদের ক্ষেত্রে রোগীগুলোর প্রথমে মেন্টাল ইয়াটাই হচ্ছে যে আমি মারা যাব, সেই প্রেশারটা তো আছেই। এবং কিছু কিছু ক্ষেত্রে আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি না আমাদের দেশে, সবসময় একটু লেট স্টেজে আসে। লেট স্টেজে আসলে আসলে সব ট্রিটমেন্ট কার্যকর হয় না। সেই ক্ষেত্রে ম্যাক্সিমামেরই আসলে আমাদের বাঁচিয়ে রাখা বা সুস্থতাটা রেখে দেওয়া খুব কঠিন, এবং মানসিকভাবে তারা ডিসাইডেডই থাকে যে আমার ক্যান্সার হয়েছে মানে মৃত্যু অবধারিত। এবং ফ্যামিলি ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল সমস্যা, সব মিলিয়ে তারা একটা বেশ মানসিকের মধ্যে থাকে। এবং সেই ক্ষেত্রে আমারও মানসিক সমস্যার দিকে বলি যে প্রতিটা চিকিৎসা, আমাদের চিকিৎসাগুলো কিন্তু সহজ চিকিৎসা না। রেডিওথেরাপি, কেমোথেরাপি খুব টক্সিক একটা জিনিস, যেটার হচ্ছে সাইড ইফেক্টগুলো অনেক বেশি। এই সাইড ইফেক্ট মেনটেন করা বা ওইটাকে কারেকশন করা, তারপর রুগীদের ফিনান্সিয়াল সমস্যা সবচেয়ে বড়, সেদিক দিয়ে তাদেরকে আবার অ্যাসুরেন্স দেওয়া যে হ্যাঁ, এই চিকিৎসাটা করলে তুমি এইভাবে আবার ফিরে আসতে পারবে, এবং এটাই তোমার এন্ড না, তুমি সামনে আগাতে পারবে, এটাও একটা ব্যাপার। আবার মাঝে মাঝে লাস্টের এন্ড স্টেজের রুগীগুলো যখন অসহায়ের মতো আমাদের দিকে তাকায় থাকে যে এখন কি করব, তখন আসলে মনটা খারাপ হয়ে যায় যে আসলে আমাদের হাতে কিছু করার নাই। মানে এটাই একটা বিষয়। এবং আমার একটু মানসিক চাপও থাকে, এটা ঠিক, যে তাদের পরিবারের সাথে আমাদের এতটাই হৃদ্যতা ডেভেলপ করে এন্ড পর্যন্ত, যে এটা আসলে আমাদের উপরে একজন ফ্যামিলি মেম্বারের মতো মাঝে মাঝে মনে হয় চলে গেল, আমি পেশেন্টটাকে একদিন পর্যন্ত আমি বাঁচায় রাখতে পারলাম না।
আচ্ছা, ক্যান্সার কি, বা আসলে একজন রোগী প্রাথমিকভাবে কিভাবে আসলে টের পেতে পারে, বা প্রাথমিক লক্ষণগুলো কি, যেগুলো থাকলে একজন পেশেন্ট বুঝতে পারে যে না ঠিক আছে আমার একটা সম্ভাবনা রয়েছে? ক্যান্সারের বিষয়গুলো সাধারণত অনেকেই বলে যে একটা টিউমার হয়েছে, বড় একটা কোনো চাকা হয়েছে, এটাই বোধহয় ক্যান্সার, বা ব্যথা আছে, ব্যথা না থাকলে তো আমার কোনো সমস্যা নেই। বিশেষ করে ব্রেস্টের রোগীগুলো যেটা হয়, সিএ ব্রেস্টের রোগী, তার একটা ছোট একটা চাকা হয়েছে ব্রেস্টের মধ্যে, সেই চাকাটাকে সে মনে করে যে এটা তো ব্যথা নাই, সুতরাং এটা নর্মাল, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু সে ওরিড হয় না। তো কিছু কিছু লক্ষণগুলো আসলে সবসময় আমাদেরকে একটু দেখতে হবে। দেখারগুলোর মধ্যে যেমন উপসর্গগুলোই আমি মেইনলি বলি, যেটা হচ্ছে যে কোথাও হঠাৎ করে একটা চাকা দেখা গেল এবং সেই চাকাটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একটা লং টাইম ধরে চাকা আছে সেটা সমস্যা না, দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তার চেহারাটা চেঞ্জ হচ্ছে, সে হার্ড হয়ে যাচ্ছে, এটা একটা চিন্তা করতে হবে যে ওয়েদার ইট ইজ মানে পেইনফুল অর নট। পেইনফুল হতে হবে এমন কোনো কথা নেই। দ্বিতীয়টা হচ্ছে যে আমার অনেক দিন ধরে কাশির একটা বড় জিনিস হচ্ছে 3 মাস কাশি থাকলে যক্ষ্মা, কিন্তু যক্ষ্মা না হয়েও যে আমাদের ক্যান্সার একটা লং টাইমের জিনিস, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি ভালো হচ্ছে না, সেটাও কিন্তু আমাকে অনলি যক্ষ্মা চিন্তা করলে হবে না, সেটাও যেটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে বা ক্যান্সারে আমাকে চিকিৎসা নিতে হবে বা ডাক্তার দেখাতে হবে, এটা চিন্তা করতে হবে। দ্বিতীয় হচ্ছে কোনো কারণ ছাড়াই কোথাও রক্তপাত। তো আমি বিশেষ করে জরায়ুর ক্যান্সার, ওদের কিন্তু দেখা যায় যে স্বামীর মেলামেশার সময় রক্ত যাচ্ছে, বা পোস্ট ম্যানোপৌজাল লেডি যাদেরকে আমরা বলি যে মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের হঠাৎ করে ব্লিডিং আসা কিন্তু আনইউজুয়াল, এটা দরকার। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আসলে বলতে হবে যে তোমার হঠাৎ করে কোনো একটা ব্লিডিং কিন্তু কারণ ছাড়া হওয়া সম্ভব না, বা হঠাৎ করে আমার বমির সাথে রক্ত আসতেছে বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসতেছে, সেক্ষেত্রেও কিন্তু বমির সাথে রক্তগুলোকে আমরা বলবো যে ইসোফেগাস বা খাদ্যনালীর সমস্যা, পায়খানার রাস্তা দিয়েও যদি রক্ত আসে, পায়খানার সাথে রক্ত আসে, তাহলে এটা কোলোরেক্টাল ক্যান্সারের একটা সম্ভাবনা আসতে পারে। আরেকটা হচ্ছে কোনো কারণ ছাড়াই আমার ওজন কমছে, কোনো কারণ নাই, সেক্ষেত্রে ওজন কমছে, বা আমার খুব দুর্বলতা কাজ করছে, ক্লান্তি কাজ করছে, মানে নর্মালভাবে আমরা যেটা হওয়ার কথা না, হঠাৎ করে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু একটা বড় দিক, যে এগুলোর জন্য হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, আপনি পেইনফুল এবং পেইনলেস টিউমারের কথা বললেন, পেইনলেস টিউমারও কি ক্যান্সার রূপান্তরিত হতে পারে? অবশ্যই। যেমন ধরেন আমার যেমন ইউরিনারি ব্লাডারের যে ক্যান্সারগুলো, সেগুলো কিন্তু পেইনলেস মিকচুরিয়া বলে, মানে মিকচুরেশনের সময় আমার কিন্তু যেই ব্লিডিংটা হয় সেটা কিন্তু পেইনলেস হবে। আমার কিন্তু ইউটিআই হলে, মানে ইনফেকশন হলে কিন্তু এটা দেখা যাবে পেইনফুল হবে। সুতরাং পেইনলেসগুলো কিন্তু আমাদের জন্য আসলেই খারাপ। পেইন আমার কাছে মনে হয় একটা আশীর্বাদের মতো। পেইন হলে আমরা কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই, কিন্তু পেইনলেস একটা লাম্প, পেইনলেস একটা টিউমার, এটা নিয়ে আমরা কিছু চিন্তা করি না, আচ্ছা এটার কোনো ব্যাপার না, পেইন তো হয় নাই। তো আমরা রোগীগুলোকে সাধারণত এইভাবেই আসলে দেখি, কেন লেট স্টেজে আসে, যেহেতু পেইন হচ্ছে না সেটাকে নিয়ে খুব একটা ওরিড হয় না। পেইন আসলে ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে তখনই হয় যখন এটা অ্যাডভান্স হয়ে যায়। আচ্ছা, এই যে পেইনলেস টিউমারও ক্যান্সার রূপান্তরিত হতে পারে, বা পেইনফুল টিউমারও ক্যান্সার রূপান্তরিত? টিউমার আসলে পেইনলেস সাথে কোনো যুক্ত না। ওই যে বললাম যে টিউমার কিন্তু কখনো পেইন তৈরি করবে না, যদি ক্যান্সার হয় ফার্স্ট পেইন তৈরি করবে না, সেটা আলাদা জিনিস আছে। যখনই অ্যাডভান্সে যাবে তখন হয়তো বা পেইনটা তৈরি হবে। আর টিউমার, সব টিউমার কিন্তু আসলে ক্যান্সার না। টিউমার এটা আসলে আমাদের ডাক্তারি ভাষায় বেনাইন এবং ক্যান্সারাস যেটা বলে, অনেক দিন ধরে লং স্ট্যান্ডিং, 3 বছর 4 বছরের অনেক টাইম ধরে একটা টিউমার ছোট্ট সাইজের আছে, সেটা কিন্তু আসলে বেনাইন, মানে এটা নর্মাল, এটা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার দরকার নাই। কিন্তু যদি দেখা যায় কোনো একটা ছোট্ট একটা টিউমার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, দ্রুত পেইন তৈরি হচ্ছে, তার চেহারাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই ক্যান্সার। আচ্ছা, ক্যান্সার কি বংশগতভাবে প্রভাবিত হতে পারে কিনা? হ্যাঁ, কিছু কিছু ক্যান্সার আছে বংশগতভাবে এটা আসতে পারে, কিন্তু এটা যে মিথ যে একজনের হয়েছে জন্য তারা ছেলে মেয়েদেরও হবে বা বাবা মারও হবে, সেটা কিন্তু না। তবে কিছু কিছু ক্যান্সার আছে অবশ্যই ফ্যামিলিগতভাবে এটা দরকার, যেমন হচ্ছে সিএ সার্ভিক্স, মানে জরায়ুর ক্যান্সার, ব্রেস্টের ক্যান্সারগুলো, বা আমরা ওভারি যদি বলি, তারপরে আছে আমাদের কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং থাইরয়েড, এগুলো মাঝে মাঝে কিন্তু আমরা বলি যে এটার বংশক্রমে আসতে পারে। বিশেষ করে জেনেটিক মিউটেশন যদি তার থাকে তাহলে কিন্তু তার হবে, এবং তার প্রতিটা ফ্যামিলি মেম্বারের যে হবে তা না, হতেই হবে তা না, কিন্তু তার প্রবাবিলিটি একটু বেড়ে যায়। ডক্টর রুবিনা, আপনাকে সমকাল স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য অনেক সহায়তাকর হবে। দর্শক, এই ছিল সমকাল ডাক্তারবাড়ির আজকের আয়োজন। নতুন কোনো আয়োজনে হয়তো আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গেই থাকুন।